জানুয়ারি মাস, ঠান্ডাটাও এবছর জব্বর পড়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান ছিল। মন্ত্রী সন্ত্রী ভিআইপিরা এসেছিলেন। সেখান থেকে কাজ সেরে ফিরছিল প্রিয়ম আর সঞ্জীব। কলকাতার একটা বেশ নামডাকওয়ালা বাংলা চ্যানেলে কাজ করে দুজনে। প্রিয়ম রিপোর্টার আর সঞ্জীব ক্যামেরাম্যান। গাড়িতে উঠতে উঠতে সঞ্জীব ড্রাইভারকে বলল, কাঁচগুলো ভালো করে তুলে দে চাদু, আজ বড্ড ঠান্ডা। সঞ্জীবের কথা শুনে প্রিয়ম হেসে ফেলল। তোর বড্ড শীত শীত বাতিক। কলকাতায় আবার শীত পড়ে কবে? এই তো 10-15টা দিন একটু কনকনে ভাব, তাতেই একেবারে অস্থির হয়ে গেলি। এই জন্য বললাম একটা চা খেয়ে তারপর গাড়িতে ওঠ। না রে, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মায়ের শরীরটা না ভালো নেই। পাড়ার ডিসপেন্সারিতে একবার দেখিয়ে নেব। একজন বয়স্ক ডাক্তার বসেন, ভালো লোক। মায়ের খুব ভরসা ওর ওপর। কিন্তু তোর তো অফিসে ফিরে ক্যামেরা জমা দিয়ে বেরোতে বেরোতে রাত 8টা বেজে যাবে। সেজন্যই তো এই অ্যাসাইনমেন্টটায় আসতে চাইছিলাম না, কিন্তু আর তো কেউ ছিল না। অসুবিধা হবে না, নাম লেখানো আছে। ডাক্তারবাবু 10টা অবধি চেম্বারে থাকে। মাকে বলেছি একদম তৈরি হয়ে থাকবে। আমি রাস্তা থেকে ফোন করে দেব, তখনই বেরিয়ে আসবে। গাড়ি চলতে শুরু করেছে। মাফলারটা ভালো করে গলায় জড়িয়ে নিয়ে প্রিয়ম বলল, তুই কলকাতার ঠান্ডাতেই এরকম করছিস, আর আমি তো সামনের শনিবার মালদা যাচ্ছি। কেন রে? তোকে বললাম না সেদিন, পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে কালী পুজো হয়। আত্মীয় স্বজন সবাই আসে, দারুণ হইচই ব্যাপার। হ্যাঁ, তোদের তো আবার জমিদারি ব্যাপার স্যাপার। কি যেন একটা অদ্ভুত নাম তোদের গ্রামে। কুলি। নামটা শুনতে বেশ মজার রে, তবে অনেক পুরনো গ্রাম। আর ওসব জমিদারি এখন আর কিছুই নেই, অনেককাল গেছে। বাবা কাকারা সবাই মোটামুটি ভালো চাকরি বাকরি করছে, জমি জায়গাও কিছু আছে, তাই পুজোটা ধুমধাম করেই হয়। তাছাড়া জ্যাঠামশাই তো গ্রামের বাড়িতেই থাকেন, উনি জোগাড়যন্ত্র সব করে রাখেন। ও, কাকু কাকিমাও যাবেন তো তাহলে? মা বাবা তো কালই চলে গেছে, আমি শনিবার যাব। সঞ্জু শোন, তুই যাবি আমার সঙ্গে পৌষকালীর পুজোতে? আমি পাগল নাকি? আরে শোন না পাগলা, আমি বলছি চল। ওখানে আমাদের মস্ত বড় বাড়ি, থাকার কোনো অসুবিধেই নেই। আর তোর ছবি তোলার অনেক মেটেরিয়াল পাবি। কিরকম শুনি একটু। এবার একটু কৌতূহলী হয় সঞ্জীব। প্রথমত মূর্তিটা খুব ইন্টারেস্টিং, তাছাড়া নানা রকম বেশ অদ্ভুত অদ্ভুত রিচুয়াল আছে, যেগুলো ভিজুয়ালি খুব ভালো। তাছাড়া আমাদের গ্রামে একটা মস্ত ঝিল আছে, সেখানে এই সময় অনেক মাইগ্রেটরি বার্ডস আছে। সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় সঞ্জীব মনে মনে ঠিক করে নেয় প্রিয়মের সঙ্গে গ্রামের বাড়িতে কালী পুজো দেখতে যাবে। এমনিতেই অনেকদিন কোথাও বেরোনো হয়নি, তাই মনটা উসখুস করছে। প্রিয়মকে মা বাবা ভালো করেই চেনে, অনেকবার সঞ্জীবের সঙ্গে তাদের বাড়িতে গেছে, তাই প্রিয়মের সঙ্গে যাব বললে ঝামেলা পাকাবে না। প্রায় 4 বছর হয়ে গেল এই চ্যানেলে কাজ করতে ঢুকেছে সঞ্জীব। প্রথম থেকেই প্রিয়মের সঙ্গে দিব্যি জমে তার। হাসি খুশি খোলামেলা ছেলে। তাছাড়া ইদানিং স্টিল ফটোগ্রাফির নেশাটা ক্রমশ জোরালোভাবে পেয়ে বসেছে সঞ্জীবকে। ছবি তোলা, তারপর সেটাকে ফটোশপে ঠিকঠাক করা, 2-একটা কম্পিটিশনে পাঠিয়ে প্রাইজও পেয়েছে। ভালো ছবি, ভালো সাবজেক্টের জন্য সঞ্জীব তাই
এখন যে কোনো জায়গায় যেতে রাজি। গৌড় এক্সপ্রেস ধরে প্রিয়ম আর সঞ্জীব ভোর ভোর পৌঁছে গেল মালদা। স্টেশনের কাছেই বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরতে হবে। মালদা শহর থেকে কুলিগ্রামের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। বাসে ঘন্টা 3 তো লাগবেই। দুজনে তাই স্টেশনে হাত মুখ ধুয়ে চা টোস্ট খেয়ে বাসে চেপে বসলো। বেলা 11টা নাগাদ গ্রামের মুখে বড় রাস্তার ওপর বাসটা নামিয়ে দিল তাদের। সেখান থেকে মিনিট 10 হাঁটলেই বাড়ি। পৌঁছানো মাত্রই হৈ হৈ করে ছুটে এলো ভাই বোনেরা। প্রিয়মের মা বেরিয়ে এসে আদর করে ভিতরে নিয়ে গেলেন সঞ্জীবকে। পরের দিনই পুজো, তাই আত্মীয় স্বজন প্রায় সবই এসে গেছে। বাড়ি একেবারে জমজমাট। দুপুরের রান্না শেষ হতে দেরি হবে, তাই ব্যাগপত্র রেখে হাত মুখ ধুতে না ধুতেই জল খাবার খেয়ে নেওয়ার ডাক পড়ল। বিশাল খাবার ঘর, মাঝখানে মস্ত একটা শ্বেত পাথরের টেবিল, সিংহের থাবার মতো তার পায়া, চারপাশে অন্তত গোটা 10 চেয়ার। বাকিদের খাওয়া হয়ে গেছে আগেই, তারা দুজনেই তাই বসলো তখন। গরম গরম ফুলকো লুচি, ফুলকপি আলু ভাজা আর বাড়িতে বানানো দরবেশ। প্রিয়মের মা খেতে দিচ্ছেন, কাকিমা জেঠিমা পিসিরাও আসা যাওয়া করছেন। প্রিয়ম প্রায় সবার সঙ্গেই সঞ্জীবের পরিচয় করিয়ে দিচ্ছে। এই সময় হঠাৎ সঞ্জীবের চোখে পড়ল খাবার ঘর থেকে যে দরজাটা সম্ভবত রান্নাঘরের দিকে গেছে, তার ঠিক উল্টো দিকের দরজায় একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। বয়স খুব বেশি নয়, মাজা রং, লাল পেড়ে হলুদ রঙের তাঁতের শাড়ি পরা, মাথায় হালকা ঘুমটা, কপালে বেশ বড় একটা সিঁদুরের টিপ। মহিলা কেমন যেন একটা অদ্ভুত বিষণ্ণ মায়াময় চোখে এক দৃষ্টে সঞ্জীবের দিকে তাকিয়ে আছে। একটু অস্বস্তি লাগছিল সঞ্জীবের। প্রিয়ম অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেও এনার সঙ্গে তখনও দেয়নি, কিন্তু সে কথা তো আর বলা যায় না। তাই চুপচাপ খাবারে মন দিল সঞ্জীব। একটু পরে অবশ্য চোখ তুলে আর মহিলাকে দেখতে পেল না। তবে ভদ্র মহিলা যে বাড়িরই কোনো ঘনিষ্ঠ আত্মীয়, সেটা বুঝতে অসুবিধা হলো না, কারণ দুপুরে খাবার সময় আবার তাকে দেখতে পেল সঞ্জীব। বাড়িতে অনেক লোক বলে ভিতরের টানা বারান্দায় শতরঞ্চি পেতে ছেলেপুলেদের খেতে দেওয়া হয়েছে। মা কাকিমারাই পরিবেশন করছেন, সে ভদ্র মহিলাও আছেন, যদিও পরিবেশনের কাজে খুব একটা হাত লাগাচ্ছেন না। সঞ্জীবের কেবলই মনে হচ্ছিল তিনি যেন খুব মন দিয়ে শুধু তারই খাওয়া দেখছেন। ব্যাপারটা খুবই অস্বস্তিকর, অথচ কিছু করার নেই। দোতলার লম্বা টানা বারান্দার শেষ প্রান্তের একটা ঘরে থাকার ব্যবস্থা হয়েছে প্রিয়ম আর সঞ্জীবের। বেশ বড় ঘর, দুপাশে দুটো সিঙ্গেল খাট, টেবিল, জামা কাপড় রাখার আলনা সবই আছে। রাতে ট্রেনে ভালো ঘুম হয়নি, তাই খাওয়া সেরে লেপ গায়ে দিতেই ঘুমে চোখ জড়িয়ে এসেছিল সঞ্জীবের। কিন্তু বেশিক্ষণ ঘুমানোর কি জো আছে? একটু পরে হাঁক ডাক করে তাকে ঠেলে তুলল প্রিয়ম। শিগগিরই ওঠ, ক্যামেরা নিয়ে চল, এখন ঠাকুরকে গয়না পরানো হবে। ক্যামেরার ব্যাগ, লেন্স, স্ট্যান্ড
সব গুছিয়ে নিয়ে নিচে নেমে সঞ্জীব দেখে ঠাকুর দালানে জোরালো আলো জ্বলছে। একপাশে অনেকগুলো গয়নার বাক্স রাখা। প্রিয়মের জেঠিমা লিস্ট মিলিয়ে সব গয়না গুছিয়ে রাখছেন। দুই কাকা প্রতিমাকে সেই অলংকার পরাচ্ছেন। প্রিয়ম বলল, এইসব গয়নাই ঠাকুরের, কিছু তাদের পারিবারিক, তবে বেশিরভাগই মানতের গয়না। ঠাকুর খুব জাগ্রত বলে আশেপাশে গ্রামের মানুষদের বিশ্বাস, তাই ঠাকুরের কাছে নানা রকম মানত করে অনেকেই। মনস্কামনা পূরণ হলে সেই মানতিক গয়না দিয়ে যায়, তবে সব গয়নাই সারা বছর ব্যাংকের ভল্টে থাকে। পুজোর আগের দিন তুলে আনা হয়, আবার বিসর্জনের পর দিন দিয়ে আসা হয়। এই 3 দিন সেই জন্য বাড়িতে বিশেষ পুলিশ পাহারাও ব্যবস্থা থাকে। জেঠিমা গয়না গুছিয়ে রাখছেন। বাড়ির অন্য মহিলারাও আশেপাশে বসে পুজোর নানা জোগাড় যন্ত্র করছেন। গল্প গুজব ঠাট্টা ইয়ার্কিও চলছে পুরো দমে। সঞ্জীব খেয়াল করল দলের মধ্যে সেই মহিলাও আছেন, তবে বোধহয় একটু চুপচাপ স্বভাবের, তাই কথাবার্তা তেমন বলছেন না। মন দিয়ে ছবি তুলছে সঞ্জীব। শুধু তো প্রতিমার ছবি নয়, এই যে মেয়েরা কাজ করছে, হাসছে, গল্প করছে, তাদের নানা মুড, মুখের ভঙ্গি, এসবও তো ছবির বিষয়। এপাশ ওপাশ ক্যামেরা ঘুরছে। হঠাৎ ফ্রেমের মধ্যে চলে এলো সেই মহিলার মুখ। ভারী সুন্দর চোখ দুটো, মনে মনে ভাবল সঞ্জীব। তারপর আরো একটু ক্লোজ আপে ধরল মুখটা। সামনে অফ ফোকাসে জেঠিমা, শাড়ির লাল পাড়, মুখের চারপাশে একটা সুন্দর ফ্রেম তৈরি করেছে। ভালো হবে ছবিটা, ভাবতে ভাবতে শাটার টিপল সঞ্জীব। তারপর নানা অ্যাঙ্গেল থেকে মহিলার আরো কয়েকটা ছবি তুলল, কোনোটা একলা, কোনোটা অন্যদের সঙ্গে। মহিলা মহলে তখন গল্প চলছে পুরো দমে। প্রিয়মের জেঠিমা একটা মুক্ত বসানো নথ টানা হাতে নিয়ে পিসিকে বললেন, এবার এই নথটাই পড়াই, কি বলিস? পিসি একটু চুপ করে থেকে বলল, তাই পড়াও, ঠাকুরের যে কি বিচার জানি নে। তা যা বলেছিস, একটা ছেলের জন্য ছোট ঠাকুরপো আর বিমলা দুজনেই যেন পাগল হয়ে গেছিল। কত মানত, ঠাকুরের দৌড় ধরা, ছেলে হলো, মানতের নত এলো, অথচ সেই নথ পরিয়ে ঠাকুর দেখা আর হলো না। জেঠিমার গলায় বিষণ্ণতার সুর। পারিবারিক কোনো কথা হচ্ছে বুঝে সঞ্জীব সরে যায় সেখান থেকে। ঘড়ির কাঁটায় রাত মাত্র 10টা, অথচ মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে। সন্ধে হতে না হতেই তো চারিদিক নিঝুম। রাতের খাওয়াও শেষ। ঠান্ডা পড়েছে জাকিয়ে, হাত পা যেন শিরশির করছে। সঞ্জীব তাই লেপের তলায় ঢুকে পড়ার উদ্যোগ করছিল। প্রিয়মের আসতে দেরি হবে। জ্যাঠামশাই খাওয়ার পর বাড়ির সব ছেলেদের নিয়ে বসেছেন। সবার দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। কিন্তু শুতে ইচ্ছা করলেও ঘুম আসছিল না সঞ্জীবের। আসলে তার একটা বিচ্ছিরি অভ্যাস আছে। রাতে শোয়ার আগে 1 গ্লাস গরম দুধ না খেলে কেমন যেন ঘুম আসতে চায় না। অভ্যাসটার জন্য অবশ্য মা দায়ী।
ছোটবেলা থেকে রোজ রাতে দুধ খাইয়ে এমনটা করেছে, কিন্তু লোকের বাড়িতে এসে তো আর ধেড়ে ছেলে বলতে পারে না দুধ না খেলে ঘুম আসে না। তাই মনে মনে মাকে দোষারোপ করতে করতেই বিছানায় ঢুকতে যাচ্ছিল সঞ্জীব। এমন সময় দরজায় খুটখুট শব্দ হলো। তাড়াতাড়ি উঠে বসতেই দরজা ঠেলে ঢুকলেন সেই মহিলা। সঞ্জীব অবাক হয়ে দেখল তার হাতে একটা প্লেটের ওপর কাচের গ্লাসে এক গ্লাস দুধ। টেবিলের ওপর গ্লাসটা নামিয়ে বললেন, খেয়ে নাও, হালকা গরম আছে। বিনা প্রতিবাদে 2 চুমুকে দুধটা শেষ করলো সঞ্জীব। তারপর আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলো, আপনি কি করে জানলেন আমি রাতে দুধ খাই? আমি জানি দুধ না খেলে ঘুম আসে না তোমার। বলে একটু হেসে গ্লাসটা তুলে নিয়ে চলে গেলেন মহিলা। নির্ঘাত প্রিয়ম বলেছে, মনে মনে ভাবল সঞ্জীব। কখনো নিশ্চয় কথাবার্তায় বলেছিল, বেটা ঠিক মনে করে রেখেছে। তাছাড়া বাইরে কোথাও অ্যাসাইনমেন্টে গেলেও যে সঞ্জীব রাতে দুধ খায় সেটা খেয়াল করেছে। বন্ধুর প্রতি ভালোবাসায় মনটা ভরে গেল সঞ্জীবের। খুশি খুশি মেজাজে লেপের ভিতর ঢুকে ঘুমিয়েও পড়ল তক্ষুনি। পরের দিন পুজো। সারা দিন ধরে হইচই হাঁক ডাক, বাড়ি ভর্তি লোকজন। তার মাঝে সেই মহিলাকেও কয়েকবার চোখে পড়ল সঞ্জীবের। একবার ভাবল প্রিয়মকে ওনার পরিচয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু প্রিয়মও নানা কাজে ব্যস্ত। তাই জিজ্ঞাসা করার আগে নানা গোলমালে সঞ্জীবের নিজের মাথা থেকেই ব্যাপারটা বেরিয়ে গেল। ছুটি মাত্র 3 দিনের, তাই বিসর্জনের রাতেই ফেরার ট্রেন ধরতে হবে। এদিকে এখনো পাখির ছবিই তোলা হয়নি। কালী পুজোর পরদিন ভোরে সঞ্জীব তাই বেরিয়ে পড়ল ক্যামেরা নিয়ে। প্রিয়ম তখনও ঘুমোচ্ছে। অনেক রাতে পুজো শেষ হয়েছে। বাড়ির লোকেদের প্রায় কারোরই ঘুম ভাঙেনি তখনও। তবে বড় জ্যাঠামশাই উঠে পড়েছেন। তার কাছেই ঝিলের দিকে যাওয়ার রাস্তাটা জেনে নিয়ে বেরিয়ে পড়ল সঞ্জীব। তখনও ভালো করে আলো ফোটেনি। রাস্তার ধারের ঘাসগুলো সব ভিজে চুপচুপে। মাঝে মধ্যে গাছের পাতা থেকেও টুপটাপ জল ঝরছে। জ্যাকেটের পকেটে হাত দুটো ঢোকাতে ঢোকাতে সঞ্জীব ভাবছিল, ইস, মাফলারটা সঙ্গে আনলেই হতো, ঠান্ডা না লেগে যায়। মেঠো পথ, গাছে শুকনো পাতা জমে আছে। তাতেই শোনা গেল পায়ের শব্দ। সঞ্জীব পিছন ফিরে দেখে সেই মহিলা, হাতে তার চেক কাটা উলেন মাফলার। এটা পরে নাও, ঠান্ডা লেগে যাবে। সঞ্জীবের হাতে মাফলারটা দিয়ে কেমন একটা অদ্ভুত চাপা স্বরে কথাগুলো বললেন মহিলা। তারপর একটু সময় সঞ্জীবের দিকে তাকিয়ে যেন মনের কথাটি পড়ে নিলেন। এই রাস্তাটা সোজা খানিকটা গিয়ে ভাগ হয়ে গেছে। বাদিকে ঝিলের রাস্তা, ডান দিকে একটু গেলেই চায়ের দোকান পাবে। ওটা ভোরবেলাতেই খুলে যায়। একটু পরে দোকানের বেঞ্চে বসে গরম চায় চুমুক দিতে দিতে সঞ্জীব ভাবল,
ভদ্র মহিলা কিন্তু ভারী বুদ্ধিমতী। আমার যে এখন চাঁদ দরকার সেটা ঠিক বুঝেছেন। তাছাড়া কেয়ারিংও খুব। জ্যাঠামশাইয়ের কাছে নিশ্চয়ই শুনেছেন যে আমি ঝিলে যাচ্ছি। মাফলার নেইনি দেখে সেটা আবার দিতেও এসেছেন। প্রিয়ম মিথ্যে লোভ দেখায়নি। সঞ্জীব গিয়ে দেখল ঝিলের জলে ডেরা বেঁধেছে নানা জাতের পরিযায়ী পাখির দল। সঞ্জীবের পাখি সম্বন্ধে জ্ঞান খুব বেশি নয়, কিন্তু তবু তার মনে হলো বেশ কিছু অচেনা পাখিও ঝাঁকের মধ্যে আছে। পাড়ের কাছেই একটা ঝোপের পাশে ক্যামেরা গুছিয়ে বসলো সঞ্জীব। পাখিরা ইচ্ছে মতো উড়ছে, বসছে, সাঁতার দিচ্ছে, গা ঝাড়ছে। ঝিলের পিছনে বড় বড় কয়েকটা বাবলা গাছের পিছন থেকে ধীরে ধীরে সূর্য উঠছে। সরে যাচ্ছে কুয়াশার চাদর। চমৎকার সব কম্পোজিশন। সূর্য বেশ খানিকটা মাথার উপর উঠে যাওয়া পর্যন্ত মন দিয়ে ছবি তুলল সঞ্জীব। রোদ চড়া হতে পাখিরা খাবারের খোঁজে বেরিয়ে পড়লে সেও ক্যামেরা গুছিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। রাতের ট্রেন, কিন্তু বাড়ি থেকে বেরোতে হয়েছে বিকেলেই, কারণ সন্ধ্যের পর আর কুলি থেকে মালদহে আসার বাস পাওয়া যায় না। সন্ধ্যের মুখে তাই স্টেশনে পৌঁছে ওয়েটিং রুমে ব্যাগপত্র রেখে গুছিয়ে বসলো দুজনে। রাতের খাবার সঙ্গেই আছে। প্রিয়ম 2 কাপ কফি নিয়ে এলো। খুশি মনে কফির কাপে চুমুক দিতে দিতে সঞ্জীব বলল, ওই মহিলা তোর কে হয় বলতো? ওই যে বেশ সুন্দর দেখতে, বড় বড় চোখ। কার কথা বলছিস? ছোট পিসি? দূর, ছোট পিসিকে তো আমি চিনি, রোগা মতো। উনি না, যিনি গয়না পরানোর সময় পাশে বসেছিলেন। সে তো বড় জেঠিমা। আরে বড় জেঠিমা গয়না গুছিয়ে রাখছিলেন, ওনার পাশে যিনি বসেছিলেন। কার কথা বলছিস বলতো? বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। ব্যাগ খুলে ক্যামেরা বার করে সঞ্জীব। তারিখ দিয়ে মার্ক করা আছে। পুজোর আগের দিনের ছবিগুলো বার করতে থাকে। একটার পর একটা ছবি আসছে। ঠাকুরের মুখ, গয়না পরানো হচ্ছে, জেঠিমার হাতে ধরা মস্ত ফাঁদি নথ, কাকিমা সলতে পাকাচ্ছেন। কি একটা কথায় পিসি হেসে গড়িয়ে পড়ছে। কিন্তু কোথাও সেই মহিলার ছবি নেই কেন? এমনকি যেখানে ক্লোজ আপে তাকে ধরেছিল সঞ্জীব, সেখানেও ফ্রেম জুড়ে শুধুই অফ ফোকাসে জেঠিমার মুখ। হতবাক হয়ে আতে পাতে করে খুঁজতে থাকে সঞ্জীব। পুজোর দিনের ছবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে, না, কোথাও সেই মুখের একটু আভাস পর্যন্ত নেই। অবাক হয়ে গিয়েছে প্রিয়ম। কার কথা বলছিস বলতো তুই? আর তো কেউ ছিল না। বাড়ির সব লোকই তো এখানে আছে। ছিল, আমি বলছি ছিল। আমার সঙ্গে কথা হয়েছে। সেদিন রাতে আমাকে দুধ এনে দিলেন, আজ সকালে মাফলার দিলেন, চায়ের দোকানের রাস্তা পর্যন্ত দেখিয়ে দিলেন। কিন্তু এতগুলো ছবি তুললাম। কোনো কারণে হয়তো ফ্রেম থেকে বেরিয়ে গেছে, খেয়াল করিসনি। বন্ধুকে খানিকটা সান্ত্বনা দিতেই বলে প্রিয়ম, ওরকম আর হয় না প্রিয়, তুই তো জানিস প্রেস কনফারেন্সে অত ধাক্কা ধাক্কিতেও আমার ফ্রেম ঠিক থাকে। প্রিয়মও সেটা খুব ভালো মতোই জানে, তাই অপ্রস্তুত হয়ে চুপ করে থাকে। কারণ ব্যাপারটা যে কি হয়েছে কিছুই তার মাথায় ঢুকছে না। সঞ্জীবও কেমন যেন উদ্ভ্রান্তের মতো ক্যামেরাটা কোলে নিয়ে বসে থাকে। ট্রেন লেট আছে,
কিন্তু কতক্ষণ লেট জানতে স্টেশন মাস্টারের ঘরে গেছিল প্রিয়ম। ফিরে এসে দেখে বেঞ্চের ওপর শুয়ে আছে সঞ্জীব। কি রে, কি হলো, শুলি কেন? প্রিয়মের গলা শুনে চোখ খুলে তাকায় সঞ্জীব। টকটকে লাল চোখ, গায়ে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। বিড়বিড় করে কি বলে আবার চোখ বুজে ফেলে। বন্ধুর অবস্থা দেখে ভয় পেয়ে যায় প্রিয়ম। তাড়াতাড়ি বলে, তুই তুই শুয়ে থাক, আমি দেখি কোথাও ওষুধের দোকান আছে কিনা, প্যারাসিটামল কিনে আনি। এত জ্বর নিয়ে সারা রাতে ট্রেনে যাবি কি করে? আমি যাব না, আমি তোদের বাড়ি যাব। আমাকে জানতে হবে মহিলা কে, ওনার ছবি তুলতে হবে। স্পষ্ট গলায় বলে সঞ্জীব। তার কথা শুনে ঘাবড়ে যায় প্রিয়ম। কি কি পাগলামো করছিস সঞ্জু? আমাদের টিকিট কাটা আছে। টিকিট ফেরত দে, না হলে তুই চলে যা। আমি একাই কুলি ফেরত যাব। আমাকে যেতেই হবে, না হলে আমার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। আমি আর কোনোদিনও ছবি তুলতে পারবো না। সঞ্জীবকে বোঝানোর চেষ্টা করে কোনো লাভ হলো না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত টিকিট ফেরত দিয়ে এলো প্রিয়ম। কিন্তু রাতে কুলি ফেরত যাওয়ার কোনো উপায় নেই, স্টেশনেই থাকবে। তবে পরদিন সকালে যে তারা যাচ্ছে সেটা মাকে ফোন করে জানিয়ে দিল। সঞ্জীবের সমস্যাটাও বলল। সঞ্জীব অসুস্থ হওয়ায় যে তারা ফিরতে পারছে না সেটা অফিসে জানিয়ে সঞ্জুর বাবাকেও ফোন করলো একটা। তিনি তো সব শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে বললেন, প্রিয়ম যেন সাবধানে বন্ধুকে নিয়ে যায়। পরদিন সকালে ট্রেনেই তিনি নিজেও মালদা রওনা দেবেন। সকালের প্রথম বাসেই সঞ্জীবকে নিয়ে রওনা দিল প্রিয়ম। সঞ্জীবের জ্বর এখন একটু কম, কিন্তু তার চোখ মুখের উদ্ভ্রান্ত চেহারা মোটেই ভালো লাগছিল না প্রিয়মের। বাড়িতে তো খবর দেওয়াই ছিল। দুই দাদা বাস স্ট্যান্ডে অপেক্ষাও করছিল। তারাই সাইকেলে করে নিয়ে গেল ওদের দুজনকে। বসার ঘরে উদ্বিগ্ন মুখে বসেছিলেন জ্যাঠামশাই। প্রিয়মের কাছে ভালো করে সব কথা শুনে তিনি তক্ষুনি বাড়ির সব মহিলাকে ডেকে পাঠালেন। আগের দিনে বিসর্জন হয়েছে, আত্মীয় স্বজনরা সবাই তখনও রয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউই সঞ্জীবের দেখা সেই মহিলা নন। এবার সঞ্জীবের অবস্থা দেখে জ্যাঠামশাই নিজেও একটু ঘাবড়ে গেলেন। তবে তিনি ঠান্ডা মাথার মানুষ, তাই ভেবেচিন্তে বললেন, এক কাজ করা যাক, সঞ্জীব এখন ওষুধ খেয়ে একটু ঘুমোক, ততক্ষণে আমি গ্রামের সবার বাড়িতে খবর পাঠাই। পুজোর জন্য তো অনেকেই এসেছিল, হয়তো তাদের মধ্যেই কাউকে দেখেছে সঞ্জীব। মনে মনে অবশ্য তিনি ভাবছিলেন, বিকেলের মধ্যে যদি সঞ্জীবের বাবা এসে পড়েন তাহলে তারা একটু নিশ্চিন্ত হতে পারেন। দোতলার সেই কোণের ঘরটাতেই সঞ্জীবকে নিয়ে এসে শুইয়ে দিলেন প্রিয়মের মা। 3টে দিন এ ঘরে থাকলেও রোজই তো ভোরবেলা বেরিয়ে গেছে আর রাতে ঘরে ঢুকেছে, তাই ঘরটাকে ভালো করে দেখাই হয়নি। আজ খোলা জানালা আর আলো ভাসাভাসি ঘরটা দেখে কেমন যেন আরাম হলো সঞ্জীবের। কিন্তু শরীরও আর দিচ্ছে না। বিছানায় শুতেই চোখ জড়িয়ে এলো ঘুমে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। ঘুম ভাঙল বাবার গলার আওয়াজে। ছেলের কপালে হাত দিয়ে জ্বর কতটা বোঝার চেষ্টা করছিলেন সঞ্জীবের বাবা।
প্রিয়মের বাবা আর জ্যাঠামশাইও ঘরে আছেন। একটু অপ্রস্তুত হয়ে উঠে বসলো সঞ্জীব, আর বসে স্তম্ভিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠল, ওই তো আপনারা বলছিলেন উনি এই বাড়ির কেউ নন, ওই তো ওনার ছবি। সঞ্জীবের চোখ দেওয়ালের দিকে। সেখানে ঝুলছে এক সদ্য বিবাহিত দম্পতির ছবি। কি বলছো পাগলের মতো? ওনাকে দেখেছো? জ্যাঠামশাইয়ের গলা রীতিমতো কাঁপছে। হ্যাঁ, ওনাকেই দেখেছি। উনি আমাকে দুধ এনে দিয়েছিলেন, ওনারই ছবি আমি তুলেছিলাম, কোনো ভুল নেই। ততক্ষণে ঘরে এসে জড়ো হয়েছেন বাড়ির অন্যরা। সঞ্জীবের কথা শুনে আতঙ্কে শিহুরে উঠে মুখে আঁচল চাপা দিলেন প্রিয়মের মা। তুমি ওনাকে দেখতে পারো না, তোমার কোথাও ভুল হচ্ছে, মাথা ঠান্ডা করো বাবা। জ্যাঠামশাইয়ের কথা শুনে এবার রীতিমতো রেগে ওঠে সঞ্জীব। না, আমার ভুল হচ্ছে না। আর আপনি বা এত নিশ্চিত হচ্ছেন কি করে? উনি কি এবার আসেননি? ঘরের মধ্যে কিছুক্ষণ একটা অদ্ভুত নিঃশব্দ, যেন পিন পড়লেও শব্দ শোনা যাবে। তারপর জ্যাঠামশাই আস্তে আস্তে বললেন, সঞ্জীব, এনারা দুজন হলেন আমার সব থেকে ছোট ভাই আর তার বউ। 22 বছর আগে এক ট্রেন দুর্ঘটনায় দুজনেই মারা গেছেন, ঠিক এই কালী পুজোর সময়েই। খবর যখন এলো তখন ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, তাই পুজো বন্ধ করা যায়নি। কিন্তু সে যে কি ভয়ানক পুজো, তাই বুঝতেই পারছো ওনাকে তুমি দেখতে পারো না। সঞ্জীব স্তম্ভিত, ঘরে সবাই চুপ। হঠাৎ ভারী আশ্চর্য রকম শান্ত গলায় সঞ্জীবের বাবা বললেন, ওনারা যখন মারা যান তখন ওনাদের সঙ্গে আর কেউ ছিল? প্রিয়মের বাবা উত্তর দিলেন, হ্যাঁ ছিল। ওদের 3 মাসের সন্তান। ছেলে হতেই বৌমা বাপের বাড়ি গিয়েছিলেন। কালী পুজোর সময় আমাদের বাড়ির বউরা কেউ বাইরে থাকে না, তাই ছোট্টু গেছিল ওকে আনতে। দুটো ট্রেনের মুখোমুখি ধাক্কা লেগেছিল, সব তালগোল পাকিয়ে যায়, কাউকেই আর চেনা যাচ্ছিল না। বাচ্চাটাকে তো আমরা কেউ চোখেই দেখলাম না। বাচ্চাটার কোনো ছবি আছে আপনাদের কাছে? কিছু শুনেছিলেন ওর সম্বন্ধে? এবার এগিয়ে আসে প্রিয়মের ছোট পিসি। ছবি তো নেই, তবে ছেলে হওয়ার পর বউরানী আমাকে লিখেছিল খুব নাকি ফর্সা হয়েছে, আর বা হাতের ভিতর দিকে নাকি একটা লাল পদ্ম ফুলের মতো চড়ুল আছে। ইলেকট্রিক শক লাগার মতো চমকে ওঠে সঞ্জীব। তার জ্যাকেটের বা হাতটা গোটাতেই বেরিয়ে পড়ে লাল পদ্ম ফুলের মতো ঝুড়ুল। সন্তানের টানেই বৌমা এসেছিল, আমরা কেউ ওকে চিনতে পারিনি, কিন্তু মা ঠিক নিজের সন্তানকে চিনেছে। জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেই দিন ওই ট্রেনে আমি আর আমার স্ত্রীও ছিলাম। ভাগ্যক্রমে বেঁচে যাই। একটা ঝোপের মধ্যে সঞ্জীব পড়েছিল। আমার স্ত্রী ওকে প্রথম দেখতে পেয়েছিলেন। কাদের ছেলে জানার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সন্ধান পাইনি। তখন আমরাও নিঃসন্তান, তাই ভাবলাম ঈশ্বরই নিশ্চয়ই ওকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। সঞ্জীব আমাদেরই ছেলে হয়ে গেল। ভাগ্যিস হয়ে গেল। সঞ্জীবের বাবার দুহাত ধরে
ডুকরে কেঁদে ওঠেন জেঠিমা। তাই তো শেষ পর্যন্ত ছোটুর বংশধরকে চোখে দেখতে পেলাম। ও আপনাদেরই ছেলে, আর এখন থেকে এটা আপনাদের সবার নিজের বাড়ি। আপনারা এখন আমাদের আত্মার আত্মীয়। জেঠিমার কথা শুনতে শুনতে সঞ্জীবের মনে হলো ফ্রেমিং তো তার মানে ঠিকই ছিল, ছেলেকে দেখতে এলো, কিন্তু তাকে চিরকালের জন্য ফ্রেমে বন্দি সে করতে পারল না। হারিয়ে যাওয়া মা ক্যামেরায় ধরা দিল না। শুনছিলেন দীপান্বিতা রায়ের লেখা ফ্রেমের বাইরে। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।